গো। বিসমিল্লাহিররহমানিররহিম। আমাদের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের মাঝে অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। আর এই অনলাইন ক্লাস তোমাদের জন্য আমাদের অধ্যক্ষ স্যার জনাব মোশাররফ হোসেন মুন্সি মুকুল স্যার তোমাদের শিক্ষার মানকে গতিশীল করার জন্য আহমদ ভবনী একাডেমি অনলাইন স্কুল চালু করেছে। আজ আমাদের দেশ সহ সারা বিশ্বে কোভিড-19 আক্রান্ত হয়েছে এবং অনেক মানুষ তাদের আপনজনকে হারিয়েছে। আল্লাহ তাআলা তাদের শোকসপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আর শিক্ষার্থীবৃন্দ, আমাদের অধ্যক্ষ স্যার, তার পরিবার, আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকার জন্য তোমরা দোয়া করবে যাতে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখেন, আর আমরা তোমাদের জন্য দোয়া করব আল্লাহ যাতে তোমাদেরকে সুস্থ রাখেন। আজকে আমি তোমাদের সামনে গণিত খ বিভাগ জ্যামিতির অংশে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। আমার বামে সৃজনশীল প্রশ্নটি লিখে দিয়েছি। সেখানে দেখো, সৃজনশীল প্রশ্নটি লেখা আছে যে এবিসি ত্রিভুজের ডি, ই ও এফ যথাক্রমে এবি, বিসি ও এসি এর মধ্যবিন্দু। ক, মধ্যমা সহ ত্রিভুজটি এঁকে দেখাও। খ, প্রমাণ করো যে এবি প্লাস এসি গ্রেটার দেন 2AE। গ, প্রমাণ করো যে ডিএফ সমান্তরাল বিসি এবং ডিএফ ইকুয়াল হাফ এবিসি। তাহলে আজকে চলো আমরা এই প্রশ্নটা সমাধান করতে চাই। দেখো যে আমি ক নাম্বার প্রশ্নটি সমাধান করব। সেখানে আসলে মধ্যমা সহ ত্রিভুজটি এঁকে দেখাও। তাহলে তোমাদের আগে একটু জানতে হবে মধ্যমাটা কি, ত্রিভুজের মধ্যমা কি। যদি আমরা সেই সংজ্ঞাটুকু না জানি তাহলে আমরা মধ্যমাকে অঙ্কন করতে পারবো না। তাহলে প্রথমে দেখো, আমি তোমাদেরকে মধ্যমার সংজ্ঞাটা দিয়েছি যে মধ্যমাটা ত্রিভুজে যে কোনো শীর্ষ হতে বিপরীত বাহু মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশকে মধ্যমা বলে। এখন উদ্দীপকে এবিসি ত্রিভুজের কথা উল্লেখ আছে। তাহলে আমরা বোর্ডে দেখো এবিসি ত্রিভুজটি অঙ্কন করলাম যে এ বি সি ত্রিভুজ। উদ্দীপকে আরো উল্লেখ আছে ডি, ই ও এফ এবি, বিসি ও এসি এর মধ্যবিন্দু। তাহলে আমরা একটা রেখাংশের মধ্যবিন্দু কিভাবে অঙ্কন করব তোমাদেরকে দেখো বলে দিচ্ছি যে আমি একটা রেখাংশ আঁকলাম। এই রেখাংশটার নাম দিলাম আমি ই। তার মধ্যবিন্দু অঙ্কন করব। তাহলে ই বিন্দুকে কেন্দ্র করে অর্ধেকের বেশি বা সমান ব্যাসার্ধ নিয়ে উভয় পাশে দুটি করে বৃত্তচাপ আঁকব। ঠিক একই ভাগে এফ বিন্দুতে বসিয়ে দুটি করে উভয় পাশে দুটি বৃত্তচাপ আঁকব। তাহলে আমাদের দুটি ক্রস উৎপন্ন হবে। এই স্কেলের সাহায্যে এই ক্রস বিন্দুগুলো সাথে বসে আমরা মধ্যবিন্দুটা নির্ণয় করে দেব। তাহলে আমাদের এবি, বিসি, এসি বাহুর মধ্যবিন্দুগুলো লিখলাম যে ডি, ই, এফ। এখন আমাদের মধ্যমা সহ, এখন মধ্যমার সংজ্ঞাটা এই যে বললাম, ত্রিভুজের যে কোনো শীর্ষ হতে বিপরীত বাহুর মধ্যবিন্দু। তাহলে শীর্ষ এ হতে বিপরীত বাহুর মধ্যবিন্দু ই, শীর্ষ বি হতে এর বিপরীত বাহু এসি এর মধ্যবিন্দু এফ, শীর্ষ সি হতে এর বিপরীত বাহুর মধ্যবিন্দু ডি। আমরা এই রেখাংশগুলো যুক্ত করে দিলাম, তাহলে মধ্যমা উৎপন্ন হবে। এখন ত্রিভুজটি এঁকে দেখাও। আমরা ত্রিভুজটি এঁকে দেখালাম। এখন আমরা বলতে পারি যে এবিসি ত্রিভুজে ডি,
ও এফ যথাক্রমে এবি, বিসি ও এসি এর মধ্যবিন্দু। এডি, বিএফ, এই, বিএফ ও সিডি মধ্যমাত্র। আমাদের প্রশ্নের উত্তরটার সমাধান আমাদের পর্যন্ত শেষ হয়ে যাবে। তাহলে দেখো মধ্যমার সময়টা আমাদের জানতে হচ্ছে, তারপর মধ্যবিন্দুর সাথে শীর্ষবিন্দুগুলো যুক্ত করে আমাদের মধ্যমা সহ ত্রিভুজটি উপস্থাপন করা। পরবর্তী খ নাম্বার প্রশ্ন, প্রমাণ করো যে এবি প্লাস এসি গ্রেটার দেন 2AE। উদ্দীপকের মধ্যে লক্ষ্য করো কি আছে, যে এবিসি ত্রিভুজের ডিই ও এফ যথাক্রমে এবি, বিসি ও এসি এর মধ্যবিন্দু। আর আমাদের প্রশ্নে উল্লেখ আছে এবি প্লাস এসি গ্রেটার দেন 2AE। তাহলে আমাদের চারটি বিন্দু এখানে উল্লেখ আছে, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু এবং E। তাহলে প্রথমে আমাদের ত্রিভুজটা অঙ্কন করতে হবে। দেখো আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এবিসি ত্রিভুজ। এই প্রমাণের মধ্যে ই বিন্দুটি আছে, তাহলে ই বিন্দুটি হলো বিসি এর মধ্যবিন্দু। তাহলে আমরা বিসি এর মধ্যবিন্দু ই নিলাম। এখন তোমাদের এখানে একটু বলে দিচ্ছি যে আমাদের প্রচলিত বইগুলোর মধ্যে যে সাধারণ নির্বাচন এবং বিশেষ নির্বাচন আছে, এই সাধারণ নির্বাচন হলো যে উক্তিটা লেখা থাকে, আমাদের সেই উক্তিটা হলো সাধারণ নির্বাচন, আর বিশেষ নির্বাচন আমাদের যে প্রশ্নটা চাওয়া হবে উত্তর সেটা হবে বিশেষ নির্বাচন। তাহলে জ্যামিতির মধ্যে আমাদের একটু ভ্রান্ত ধারণা থেকে থাকে যে আমাদের উপপাদ্যের যে কোনো চিত্র হলেই হলো না, তোমাদের এই ধরনের একটু ভ্রান্ত ধারণা পরিহার করতে হবে যে আমাদের চিত্র আমরা যেটা আঁকবো সঠিক যথাযথভাবে আঁকবো যাতে কারেক্ট হয়। আর উপপাদ্য প্রমাণের জন্য তোমরা বিশেষ নির্বাচন অবশ্যই চিত্রের নিচে লিখতে হবে। আমাদের ডানে বামে উপরে বিশেষ নির্বাচন লেখা যাবে না, কারণ বিশেষ নির্বাচন হলো চিত্র নির্ভরশীল। তাই তোমরা জ্যামিতি অঙ্কন করার ক্ষেত্রে এই জিনিসটি লক্ষ্য রাখতে হবে যে আমাদের উপপাদ্যের চিত্রটা এঁকে বা উপপাদ্য অনুসারী চিত্রটা এঁকে আমরা বিশেষ নির্বাচনটা লিখব চিত্রের নিচে। এখন আমরা কিভাবে বিশেষ নির্বাচনটা তার লিখব? এখন লক্ষ্য করো যে উদ্দীপকে এবিসি ত্রিভুজের কথা উল্লেখ আছে, তা আমরা লিখলাম বিশেষ নির্বাচন যে উদ্দীপক হতে এবিসি ত্রিভুজের ই বিসি এর মধ্যবিন্দু। যে উদ্দীপক হতে এবিসি ত্রিভুজের ই বিসি এর মধ্যবিন্দু। আমাদের এখানে তিনটি মধ্যবিন্দু আছে, তিনটি বাহুর, কিন্তু আমাদের প্রমাণের জন্য যতটুকু দরকার আমরা সেইটুকু উদ্দীপক থেকে নিব। তাহলে উদ্দীপক হতে লিখলাম আমরা এবিসি এর ই বিসি এর মধ্যবিন্দু। এখন প্রমাণের মধ্যে লক্ষ্য করো এ ই আছে, আমার চিত্রের মধ্যে এ ই সংযুক্ত নেই। তাহলে প্রমাণের যে অংশটুকু থাকবে আমাদের বিশেষ নির্বাচনের মধ্যে এই অংশটুকু যোগ করে দেখাতে হবে। আমরা এ ই যোগ করলাম যে এ ই
যোগ করি। এখন প্রমাণ করতে হবে যে AB প্লাস AC গ্রেটার দেন 2AE। এই দেখো চিত্র এবং বিশেষ নির্বাচন আমাদের এই অংশটুকু হলো। তা আমাদের সৃজনশীল প্রশ্নে 4টি অংশ থাকে। এখন তোমাদের নাম্বার বন্টনের জন্য একটি বিষয় থাকে। আমাদের এই অংশটুকুর মধ্যে যতটুকু লিখতে পারো 1 নাম্বার পাওয়া যাবে। এখন আসো আমাদের এটা প্রমাণ করব। এখন প্রমাণের জন্য যদি চিত্রে কোনো অংশ যোগ করতে হয় তাহলে আমাদের অঙ্কনের প্রয়োজন হয়। এখন আমাদের একটু অঙ্কনের প্রয়োজন হবে। যে অঙ্কন AE কে H পর্যন্ত বর্ধিত করি যেন EH সমান AE হয়। তাহলে দেখো আমরা এইটাকে H পর্যন্ত বর্ধিত করলাম, অর্থাৎ এই AE সমান হবে EH আমরা বর্ধিত করলাম। BH যোগ করি, আমাদের চিত্রের মধ্যে অঙ্কনের কাজটুকু শেষ হলো। এখন তোমাদের একটু লক্ষণীয় বিষয় এই অংশটুকু, যে EH আর AE সমান অঙ্কন করলাম। আমরা যাকে অঙ্কন করব সেই অংশটুকু হবে প্রতীক চিহ্নের, যে সম্পর্ক চিহ্নের বাম দিকে, আর যা সমান করে অঙ্কন করব সে হবে ডান দিকে। যে H আমরা আঁকলাম কার সমান করে? AE এর সমান করে। এর জন্য EHটা লিখেছি বাম পাশে আর AEটা লিখেছি ডান পাশে। এখন যদি আমরা কেউ মনে বলে সেটা করে ফেলি যে AE সমান হলো EH, তাহলে ভুল। এর জন্য আমরা অনেকে বলি যে আমরা জ্যামিতিতে নম্বর পাই না, এই জ্যামিতি দোষ হয়ে গেল। তাহলে আমাদের অঙ্কনের ক্ষেত্রে এই মার্কটা করতে হবে যে আমাদের লিখলেই হবে না, যাকে আমরা আঁকবো সে থাকবে বামে, আর যার সমান করে আঁকবো সে থাকবে ডানে। আমরা প্রতীকের মাধ্যমে যদি প্রকাশ করি, আর যদি আমরা সেভাবে কথায় লিখি তাহলে AE থেকে AE কে H পর্যন্ত বর্ধিত করি যেন AE এর সমান EH হয়, আমরা এইটুকু লিখব। তাহলে আমাদের অঙ্কন শেষ হলো। এখন আসো প্রমাণ। প্রমাণ এখন লক্ষ্য করো, এখানে দুটি ত্রিভুজ নিব। কোন দুটি ত্রিভুজ নিব? BEH ত্রিভুজ নিব আর AEC ত্রিভুজ নিব। ত্রিভুজ BEH ও ত্রিভুজ ACE, এই দুটি ত্রিভুজ। এখন এই দুটি ত্রিভুজের মধ্যে আমাদের টার্গেট BH এবং AC কে সমান দেখানো। এই সমান দেখাতে হলে আমাদের সর্বসমতা দেখাতে হবে। তাহলে সর্বসমতা দেখানোর জন্য এই দুটি ত্রিভুজের মধ্যে কাদের সাথে সম্পর্ক আছে এই সম্পর্কগুলো নির্ণয় করব। কারণ সর্বসমতা প্রমাণ করার জন্য আমাদের 4টি সম্পর্ক জানা দরকার, যে দুটি বাহু তাদের অন্তর্ভুক্ত কোণ, 3টি বাহু, তারপর দুটি কোণ ও একটি বাহু, একটি সমকোণ, অতিভুজ ও একটি বাহু। এই 4টি সম্পর্ক থেকে আমাদের যে কোনো একটি সম্পর্ক এখানে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে আমরা লক্ষ্য করলাম এখানে আমাদের কি কি সম্পর্কটা আছে। অঙ্কনের মধ্যে আমরা লিখলাম যে AEH সমান AE, কি অনুসারে? অঙ্কন অনুসারে। অঙ্কন অনুসারে উদ্দীপকে উল্লেখ আছে
ই বিসি এর মধ্যবিন্দু। তাহলে আমরা বলতে পারি যে বি ই সমান হলো সি ই। সেখানে বৈশিষ্ট্যটা ই প্রদত্ত লিখে দিব আমরা, যে প্রদত্ত ই এসি এর ই বিসি এর মধ্যবিন্দু। এই কারণে বিই এবং সিই সমান হলো। এরপর আর কি বৈশিষ্ট্য এর মধ্যে আছে? এখন একটু লক্ষ্য করো, আমাদের এখানে বিপ্রতীপ কোণ সম্বন্ধে তোমাদের ধারণা থাকতে হবে। তাহলে বিপ্রতীপ কোণটা কি সেটা তোমাদের জানতে হবে। যে বিপ্রতীপ কোণের মধ্যে যে দুটি সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে, তাহলে ছেদবিন্দুর উভয় পাশে দুই জোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন করে। তোমাদের নবম দশম বইয়ের মধ্যে উপপাদ্য 2 লক্ষ্য করবা, দুটি সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে উৎপন্ন বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। তাহলে এখানে আমাদের বিপ্রতীপ কোণটা কিভাবে হলো? এই দেখো, এ এইচ একটা রেখাংশ, বিসি একটি রেখাংশ, এই দুটি রেখাংশ ই বিন্দুতে গিয়ে ছেদ করলো। তাহলে এই বিন্দুতে যদি ছেদ করে, তাহলে ছেদকের উভয় পাশে দেখো দুই জোড়া করে বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়েছে। এজন্য এই দুইটা কোণ কি পরস্পর সমান। তাহলে এবং অন্তর্ভুক্ত বি ই এইচ সমান অন্তর্ভুক্ত এ ই সি কি বলে সমান? বিপ্রতীপ কোণ বলে। কোণ বলে। তাহলে দুটি ত্রিভুজের একটি দুই বাহু যথাক্রমে অপরটির দুই বাহু সমান হয় এবং বাহু দুইটির অন্তর্ভুক্ত কোণ দুটি সমান হলে ত্রিভুজ দুইটি সর্বসম। যে ত্রিভুজ দুইটি সর্বসম। তাহলে আমরা এই পর্যন্ত একটু মুছে পারলাম। দেখো পরবর্তীতে যে এই দুটি ত্রিভুজ সর্বসম, তাহলে আমরা এই শর্ত থেকে লিখতে পেলাম যে বি ই এইচ এই সর্বসম প্রতীক ত্রিভুজ এ সি ই। কেন সমান হলো? আমরা এই বৈশিষ্ট্যটা লিখলাম, বাহু কোণ বাহু উপপাদ্য। এখন সর্বসমতা কি? সর্বসম যে লিখলাম, তাহলে সর্বসম কি আমার এই সংজ্ঞাটুকুও জানতে হচ্ছে। যে দুটি ত্রিভুজের একটি ত্রিভুজকে যদি অপর একটি ত্রিভুজের উপর যথাযথভাবে স্থাপন করা হয়, যথাযথভাবে স্থাপন করা হয় এবং বাহুগুলো যদি মিলে যায়, সর্বোপরি মিলে যায়, তবে ত্রিভুজ দুটি সর্বসম হয়। আবার নবম দশম শ্রেণী বইয়ের মধ্যে উল্লেখ আছে যে একটি ত্রিভুজকে যদি অপর একটি ত্রিভুজের উপর স্থাপন করা হয়, ত্রিভুজ দুটি যদি সর্বোপরি মিলে যায়, তবে ত্রিভুজ দুটি সর্বসম হবে। তাহলে আমাদের এখানে সর্বসম হলো। তাহলে বি ই এইচ এবং এ সি ই ত্রিভুজ দুটি একটার উপর আরেকটি স্থাপন করলে সর্বোপরি মিলে যাবে। সেখানে বৈশিষ্ট্য হলো অনুরূপ বাহু অনুরূপ কোণগুলো সমান হয়ে যাবে সর্বসম হলে। তাহলে লক্ষ্য করো, এ ই সমান ছিল আমাদের ইএইচ, বিই সমান ছিল আমাদের সিই, আরেকটি বাহু বাকি আছে বিএইচ সমান হলো এ সি। সর্বসম হওয়ার কারণে আমরা লিখতে পেলাম বিএইচ সমান হলো এসি। আমাদের সর্বসম প্রমাণ করে আমরা এই বৈশিষ্ট্যটা নিয়ে আসলাম। এখন দেখ একটা বড় ত্রিভুজ নিব, এ বি এইচ ত্রিভুজটা।
এখন ABH ত্রিভুজে এখন আমাদের উপপাদ্য একটি 14 উপপাদ্য আছে তোমাদের বইয়ে, সেখানে লেখা আছে ত্রিভুজে যে কোনো দুই বাহুর সমষ্টি এর তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। এখন আমাদের প্রশ্ন, তৃতীয় বাহু কাকে ধরবো? বইটার মধ্যে উপপাদ্য 14 এখানে বিশেষ নির্বাচনে লক্ষ্য করবা, দেখবা লেখা আছে ত্রিভুজটির মধ্যে একটি বৃহত্তর বাহু ধরে নেওয়া হয়। এটা হলো ব্যবহারিক বিদ্যার মধ্যে যে বৃহত্তর বাহুটাকে ধরে নেওয়া হয়। তাহলে ABH ত্রিভুজটার মধ্যে বৃহত্তর বাহু হলো AH। এই কারণে আমরা লিখলাম যে AB প্লাস BH গ্রেটার দেন AH। এখন বলতে পারো যে আমরা এই বৈশিষ্ট্যটা কেন নিয়ে আসলাম, গ্রেটার দেনের মধ্যে কেন গেলাম? আমাদের প্রমাণের মধ্যে দেখো গ্রেটার দেনটা আছে, এই কারণে আমাদের এই উপপাদ্যের বৈশিষ্ট্যের মধ্যে যেতে হলো। তাহলে AB প্লাস BH গ্রেটার দেন AH, বা এই AB এই BH এর পরিবর্তে আমরা প্রমাণ করে রেখেছিলাম BH সমান হলো AC। এই দেখো AB প্লাস AC গ্রেটার দেন AH। AH এর মধ্যে দুটি অংশ আছে, AE প্লাস হলো EH। AE প্লাস হলো EH। এখানে তোমার একটু সাইড রুট লিখে নিতে হবে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি এর তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। তাহলে AB প্লাস AC EH এখানে লিখতে পারি আমরা BH সমান হলো AC। তাহলে বা এই AB প্লাস AC AE আবার EH এর পরিবর্তে লিখতে পারি আমরা AE। আমাদের অঙ্কনের মধ্যে সেটা ছিল যে EH সমান হলো AE। এই সুতরাং AB প্লাস AC গ্রেটার দেন 2AE প্রমাণিত। তো দেখো শিক্ষার্থীবৃন্দ, আবার আমি একটু বলে দিচ্ছি তোমাদেরকে। এখানে আমাদের দুটি ত্রিভুজ উৎপন্ন হলো প্রমাণের মধ্যে, একটা AEC আর একটা BEH। এই দুটি ত্রিভুজকে আমরা সর্বসম দেখালাম, সর্বসম দেখানোর পর BH সমান ACকে দেখালাম। এরপর বড় ত্রিভুজটা নিলাম ABH ত্রিভুজটা, এর মধ্যে বৈশিষ্ট্য কি নিলাম, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি এর তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। তাহলে এই প্রমাণিত। আর কিছু বলতে আছে? আচ্ছা, মেসেজ করে আচ্ছা এই এখন কি ওইটাতে চলে যাব? আচ্ছা, তোমরা অনেকেই কমেন্টস লিখেছো যে কেউ প্রশ্ন তো খুঁজে পেলাম না। সবাই সালাম দিছো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়াসিং। আচ্ছা, একজন লেখছো যে স্যার শোনা যায় না। হ্যাঁ, তো দেখো আমি সেটা আবার করছি যে আমাদের লেখার জন্য পরবর্তী যে যারা আমরা প্রমাণ করব সেটার মধ্যে সেই প্রবলেমটা আমরা সমস্যা করে দেওয়া হচ্ছে যে উত্তরটা। এখন আমরা গ নাম্বার প্রশ্নে সমাধানে যাব। আর তোমাদের
এই ব্যাপারে কারো কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমাকে ফেসবুকের মধ্যে জানাবা, কমেন্ট করবা যে আমাদের এই জিনিসটা বোঝা যাচ্ছে না। তোমরা যদি আমাদের কমেন্ট করো বোঝার জন্য, তাহলে আমরা সাকসেস হব, তোমরাও সাকসেস হবে। কারণ দুইটা পক্ষই বিনিময় করতে হবে। আমরা যদি এক পক্ষ দেই আর এক পক্ষ না দিই তাহলে বিনিময় হলো না। পৃথিবীটার কাজই হলো দেওয়া নেওয়ার কাজ। তোমরা আমরাকে কিছু দিব, আমরা তোমাদেরকে কিছু দিব। এখন লক্ষ্য করো গ নাম্বার প্রশ্নে কি আছে। এখানে প্রমাণ করো যে ডিএফ সমান্তরাল বিসি, ডিএফ ইকুয়াল হাফ বিসি। তাহলে আমাদের উদ্দীপকের মধ্যে তোমাদের একটি কথা বলে নেই, আমাদের খ এবং গ নাম্বার প্রশ্নে ম্যাথমেটিক্স অবশ্যই উদ্দীপকের সাথে সম্পর্ক থাকবে। তাহলে প্রমাণ করো ডিএফ সমান্তরাল বিসি এবং ডিএফ ইকুয়াল হাফ বিসি। আমাদের এবিসি ত্রিভুজটা আঁকতে হবে। এই এবিসি ত্রিভুজ আমরা আঁকলাম। এখানে লক্ষ্য করা আছে ডিএফ, তাহলে ডিটা কার মধ্যবিন্দু? এবি এর মধ্যবিন্দু। এফ এসি এর মধ্যবিন্দু, এফ এসি এর মধ্যবিন্দু। এখন সেই জায়গায় উল্লেখ আছে ডিএফ সমান্তরাল বিসি। তার মানে কি দেখা গেল? আমাদের ডিএফ কে যুক্ত করতে হবে। উদ্দীপকে কি আছে সেটা আগে আমরা লিখলাম। বিশেষ নির্বাচন, যে উদ্দীপক হতে এবিসি ত্রিভুজের ডি ও এফ যথাক্রমে এবি ও এসি এর মধ্যবিন্দু। প্রশ্নে ডিএফ সমান্তরাল বিসি, আমাদের ডিএফ কে যোগ করতে হচ্ছে। আমরা লিখলাম ডিএফ যোগ করে। প্রমাণ করতে হবে যে ডিএফ সমান্তরাল বিসি এবং ডিএফ ইকুয়াল হাফ বিসি। এই আমাদের বিশেষ নির্বাচনটা। এটা আমাদের উদ্দীপক এবং প্রশ্নে যা দেওয়া আছে এই আলোকে আমরা বিশেষ নির্বাচনটা লিখব। এবং এই প্রমাণের মধ্যে যখন কোনো কিছু সংযুক্ত থাকবে আমরা তা বিশেষ নির্বাচনের মধ্যে আমরা অ্যাড করে দিব। আমরা অ্যাড করে দিলাম ডিএফ। এখন এটা প্রমাণের জন্য, আগে বললাম যে প্রমাণের জন্য আমাদের যদি কিছু সংযোজন করতে হয় আমাদের অঙ্কন করতে হবে। তে অঙ্কনের মধ্যে হলো আমাদের ডিএফকে এন পর্যন্ত বর্ধিত করি যেন, ডিএফকে এন পর্যন্ত বর্ধিত করি যেন এফ এন ইকুয়াল ডিএফ হয়। এফ এন ইকুয়াল ডিএফ হয়। যে এই ডিএফ আর এফ এন সমান সিএন যোগ করি, তোমাদের পছন্দের চ্যানেল সিএন, যে সবাই খুব পছন্দ করো, সিএন যোগ করি। তাহলে আমাদের অঙ্কন কাজ শেষ এবং চিত্র অঙ্কনটুকু আমাদের হলো। তো এখন আমরা প্রমাণে যাব। দেখো প্রমাণ কি হয়। যে প্রমাণ আমরা পূর্বের মতো একটা ত্রিভুজ দুটি ত্রিভুজকে সর্বসম প্রমাণ করেছিলাম। এখনও দেখো দুটি ত্রিভুজ উৎপন্ন হলো। সিএফএন ও ত্রিভুজ এডিএফ দ্বয়ে, এই দুটি ত্রিভুজের মধ্যে কি কি সমান আছে? এই এফএন সমান হলো ডিএফ, এফএন সমান ডিএফ। কি অনুসারে আমরা পাইলাম?
অঙ্কন অনুসারে। অঙ্কন অনুসারে। আবার এফ, এই দুই ত্রিভুজের মধ্যে এফ সমান হলো সিএন, কারণ কি এফ হলো এসিআর মধ্যবিন্দু। তাহলে সিএফ সমান হলো এএফ, এফ এসিআর মধ্যবিন্দু। আবার পূর্বের মতো দেখো বিপ্রতীপ কোণ উৎপন্ন হলো, এসি একটি রেখাংশ, ডিএন একটি রেখাংশ, এই দুটি রেখা পরস্পর এক বিন্দুতে ছেদ করলো। তাহলে ছেদকের বিপরীত পাশে কোণগুলো পরস্পর সমান হয় বিপ্রতীপ কোণ বলে এবং অন্তর্ভুক্ত। CFN সমান অন্তর্ভুক্ত, AFD কি বলে? বিপ্রতীপ কোণ বলে। তাহলে বৈশিষ্ট্য মানলে ত্রিভুজ দুটি সর্বসম, তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ CFN সর্বসম ত্রিভুজ ADF। আমরা সর্বসমের বৈশিষ্ট্য আগে বলেছিলাম, কি হলে সর্বসম হবে? তাহলে এখানে বৈশিষ্ট্যটা লিখতে হবে বাহু কোণ বাহু উপপাদ্য, বাহু কোণ বাহু উপপাদ্য, তাহলে সর্বসম হলো। তাহলে সর্বোপরি মিলে গেল। তাহলে আমাদের প্রয়োজন এএফ আর সিএন সমান ডিএফ আর এফএন সমান, অবশিষ্ট বাকি আছে সিএন আর হলো এডি। তাহলে আমরা বলতে পারলাম সিএন সমান হলো এডি। এখন সিএন সমান এডি, তাহলে ডিটা কি? এবি এর মধ্যবিন্দু। তাহলে আমরা ভা দিয়ে লিখতে পারি সিএন সমান এডির পরিবর্তে আমরা লিখলাম বিডি, ডি এবি এর মধ্যবিন্দু। এবং আমরা আরেকটি কোণ নিব, যেহেতু সর্বসম হলো অনুরূপ কোণগুলো সমান হবে। এই জায়গায় আমরা নিলাম FCN সমান FAD। এই দুটি ত্রিভুজকে সর্বসম করে আমাদের সিএন এবং এডি বাহুকে সমান দেখালাম, আর সি কোণ সমান আমরা এ কোণ দেখালাম। এই পর্যন্ত। এখন দেখো FCN FAD লিখলাম, অর্থাৎ আমরা যদি কোণের একটা বাহুকে বর্ধিত করি বা কমিয়ে ফেলি তাহলে কোণের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে CF বাহুটাকে আমরা এ পর্যন্ত নিয়ে যাব, আর এফ বাহুটাকে আমরা সি পর্যন্ত নিয়ে যাব। তাহলে FCN অর্থাৎ দিয়ে আমরা লিখতে পারি ACN সমান FAD কে আমরা লিখতে পারি CAD। এই দেখো আমরা লিখলাম, কোণের বাহুকে বর্ধিত করলাম, তাহলে কোণের মানের কোনো পরিবর্তন হবে না। এখন একটু লক্ষ্য করো যে BA আর CN এই দুটি বাহুকে AC ছেদ করেছে। তাহলে আমাদের উপপাদ্য 4 সেখানে ছিল দুটি সরলরেখাকে একটি সরলরেখা যদি ছেদ করে ছেদকের বিপরীত পাশে একান্তর কোণগুলো যদি সমান হয় তাহলে বাহু দুটি সমান্তরাল। তাহলে এখন BA ও CN রেখাদ্বয়ের ছেদক AC দ্বারা উৎপন্ন একান্তর কোণদ্বয় সমান হওয়ায়
BA ও CN সমান্তরাল। যে সমান্তরাল, একান্তর কোণ দুটি যদি সমান হয় রেখা দুটি কি হবে? সমান্তরাল হবে। তাহলে রেখা দুটি সমান্তরাল, অর্থাৎ BA সমান্তরাল CN। এখন একটি রেখাংশে যদি অর্ধেকটা নেই বা কিছু কমিয়ে নেই তাহলে সেই রেখাটা অপর একটি রেখার সমান্তরাল হবে। তাহলে আমরা বি এর পরিবর্তে আমরা বিডিটাকে লিখলাম, বা বিডি সমান্তরাল CN। এখন লক্ষ্য করো, DBCN একটা চতুর্ভুজ। আমাদের বইগুলোতে সরাসরি লেখা আছে যে DBCN সামান্তরিক। সমান্তরাল দেখিয়ে বললো যে সামান্তরিক। তো সামান্তরিকের সংজ্ঞাটা আমাদের কি আসলো? যে চতুর্ভুজের বিপরীত দুটি বাহু সমান্তরাল, তাকে সামান্তরিক বলা হয়। তাহলে আমাদের এখানে শুধু একটি বাহু সমান্তরাল আসলো, বিপরীত বাহুটা সমান্তরাল আসে নাই। তাহলে আমরা সরাসরি তাকে সামান্তরিক বলতে পারবো না। তাহলে আমরা পরবর্তী এটা সামান্তরিকটা কিভাবে বানাবো বা অপর দুটি বাহুর সমান্তরাল আমরা কিভাবে করব, এর জন্য আমাদের একটা স্টেটমেন্ট আছে। DBCN চতুর্ভুজের, দেখো আমরা কি সমান দেখালাম, BD সমান হলো CN ও BD সমান্তরাল CN। যে বিষয়টা হলো যে একটি চতুর্ভুজের দুটি বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে তার অপর দুটি বাহু সমান সমান্তরাল। তাহলে আমরা বলতে পারি, দেখো DN সমান BC ও DN সমান্তরাল BC। কোন বৈশিষ্ট্যের কারণে? কোন চতুর্ভুজের বিপরীত দুটি বাহু সমান ও নেট প্রবলেম দেখা দিচ্ছে, যে বিপরীত দুটি বাহু সমান ও সমান্তরাল হলে তার অপর দুইটি বাহু সমান ও সমান্তরাল। দেখো আমাদের এই চতুর্ভুজ থেকে আমাদের লিখলাম যে DBCN চতুর্ভুজের BD সমান CN, BD সমান্তরাল CN, তাহলে DN সমান হলো BC আর DN সমান্তরাল BC। আমাদের সামান্তরিক উল্লেখ না করে আমরা চতুর্ভুজে এই স্টেটমেন্টটা নিয়ে করব। তাহলে এই যে DN, এই DN এর মধ্যে দেখো কি আছে, DF প্লাস FN আর এ হলো BC, বা এই DF এই FN সমান লেখা যায় DF ইকুয়াল টু BC, কারণ FN সমান হলো DF। তাহলে 2DF সমান হলো BC, সুতরাং DF সমান হাফ BC। আর সেখানে DN সমান্তরাল BC, এই অংশকে আমরা ছোট্ট করে লিখতে পারি, এই DN এই DF সমান্তরাল BC। অতএব DF সমান্তরাল BC এবং DF সমান হলো হাফ BC। এই আমাদের প্রমাণিত। তাহলে তোমাদের মধ্যে আমি একটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করলাম। তাহলে তোমাদের কোনো যদি সমস্যা থাকে আমাদের এর মাধ্যমে জানাবা, বা আমাদের ক্লাসগুলো আরও সুন্দর করার জন্য তোমাদের যদি সঠিক কোনো পরামর্শ থাকে তা আমাদেরকে দিবা। আর আমাদের অধ্যক্ষ স্যার তাই চাই আমাদের শিক্ষার্থী উপকার কিভাবে হবে সে অনুসারে উনি সব কিছু চেতে চায়। তাই আজ এখানে তোমাদের কাছে বিদায় নিচ্ছি।
আসসালামু আলাইকুম, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।